ও আকাশ সোনা সোনা এ মাটি গো। ও আকাশ এ মাটি দেখছো না আমি গান গাইছি। গান কেমন যেন দেখার জিনিস, আর এগুলো তো কানে শোনার ব্যাপার। তাহলে সেই ব্যাপারটা তোমার কানে ঢুকছে না কেন? আরে ঢুকেছে বাবা ঢুকেছে। তুমি কি জানো এখানে একটু দাঁড়াবার সময় নেই। আরে তোমাদের দুর্যোধন বাবুর বাড়িতে ভুল দিয়ে এখনো আমাকে 10টা বাড়ি ছুটতে হবে, বুঝেছো? আরে যাও যাও ভেতর থেকে মজাটাকে ডেকে দাও। এই তুমি কাকে কি বলছো জানো? তুমি চেনো আমাকে? কি করে চিনবো? আরে বাবা না হয় তুমি তাল গাছের মতো বড় হয়ে গেছো, তাই বলে তো অমিতাভ বচ্চন হয়ে যাওনি যে সবাই তোমাকে দেখে নাচতে শুরু করবে। আরে জিসকা বেবি লাভলি, আরে জিসকা বেবি লাভলি খুদা बनाने होने बैठा दो, होने बैठा तो लगा दुनिया में ভদ্র ব্যবহার করবে। তুমি আমাকে ভদ্রতা শিখিও না। তুমি কি জানো আমি রোজ সবার বাড়ি ফুল দিয়ে আসি। সবাই সবাই আমাকে কত যত্ন করে চা বিস্কুট একেবারে বসিয়ে খাওয়ায়, কেউ তোমার মতো মেজাজ দেখায় না। আশ্চর্য বেদু তুমি, সেই তখন থেকে বক 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 করে আমার মাথায় একেবারে ঘুরিয়ে দিলে। আর তুমি তুমি তো হাঁ করলে জানো তোমার মুখে একেবারে কালি পড়তা ফাটে। ও ভগবান, আমি আজ কার মুখ থেকে ঘুরতে ঘুরতেছিলাম যে সকাল সকাল এরকম একটা পাগলের পাল্লায় পড়ে। আরে বাবু আরে বক বক করে কি বলছো? আর তুমি কি পাগল নাকি? I don't want to talk to you, understand? Understand? ও ইংরেজি কথা বুঝি? ঠিক আছে ঠিক আছে। আরে বাবা আমি তো লেখাপড়া জানি না, তা যত ইচ্ছা তুমি ইংরেজিতে গালাগালি দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাগো আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, হয় তুমি ভেতরে যাও নইলে বাইরে যাও, তারপরে কিছু একটা করো। এই তো তুমি লাইনে এসেছো। আরে বাবা তোমার মতো কত মাল দেখলাম, কেউ আমার সাথে কেচারি করে পারেই। সবাই সবাই আমার কাছে একবার মাথা নামিয়ে চলেছে, বুঝেছো? আচ্ছা বেশ বুঝতে পারছি তুমি ভালো কথার মানুষ না, তাই তোমার জন্য এবার দারোয়ান ডাকতে হবে। যাকে ইচ্ছা ডাকো, এবারে দারোয়ান চাকর রান্না ঠাকুর যাকে ইচ্ছা তুমি ডাকো, কারণ এরা আমাকে সবাই চেনে। আরে তুমি যে এবার নতুন কাজে এসেছো। হ্যাঁ এসেছি, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? কাজে ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছো, আর হচ্ছে তাতে কি হয়েছে? তুমি কি জানো আমি যদি দুর্যোধন বাবুকে বলে দিই না তাহলে তোমার চাকরি চলে যাবে। ও আচ্ছা দুর্যোধন বাবু বুঝি তোমার সব কথা মেনে চলেন? মেনে চলবে না? তাদের বাড়ি আজ আমি কতদিন ধরে ফুল দিচ্ছি জানো? আমার দাদা ভীমবান্তির ফুলের দোকান আছে, আর আমি এই পাড়ায় পাড়ায় ঘুরে সবার বাড়ি পূজার ফুল পৌঁছে দিই। দাঁড়া দাঁড়া, তুমি কি বললে? তুমি ভীমবান্তির ফুল? হ্যাঁ, আমার মুখটা সবাই আমাকে এক ডাকে চেনে। তোরা তুমি আমাকে চিনতে পারলে না তোরা? আমি তোমাদের দুর্যোধন বাবুর ভাই অভি। আশ্চর্য, তুমি 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 যে একেবারে বদলে গেছো, একেবারে তোমাকে সবাই বদলে গেছে। যতই বদলাই না কেন, আমি মাত্র 7 বছর কলকাতায় ছিলাম, তাই বলে তুমি আমাকে চিনতে পারবে না এ আমি সত্যি ভাবতে পারি না। বাবা তুমি তো আমাকে চিনতে পারোনি। কি করে চিনবো? 7 বছর একটা মেয়ের শরীরে এত বড় পরিবর্তন ঘটে যায় যে তার আপন জনেরাও তাকে ঠিকমতো চিনতে পারে না।
শেষ দেখেছিলাম তুমি ছিল একটা ছোট্ট ফোঁটা ফুলের কলি। আর আজ কলিটা তার সমস্ত পাপড়িগুলো মেরে ধরেছে। তোমার এই নতুন রূপটা আমার ভীষণ লজ্জা করছে। এই লজ্জা কেন? এই জানো, আমি যখন কলকাতায় ছিলাম তখন শুধু তোমার কথা ভাবতাম আর মনে মনে কি বলতাম জানো? নিজেরই ঠিক করে নিতে পারি না, পারি না। কারণ সেই দিনের দিনগুলো চৈত্রাতের অন্ধকারে হারিয়ে গেছে। আজ আমি বুঝতে পারছি তোমার আর আমার সম্পর্ক আসমান জমিন ফারাক। তাই তাই তো বুঝতে পেরে গেছি আমি আমি সামান্য একটা ফুলওয়ালি আর তুমি তুমি হচ্ছে কোটিপতি। ये गुलाब कभी न खिलाफ करे ये मोहब्बत का वादा, ये गुलाब कभी न खिलाफ करे ये मोहब्बत का वादा। मोहब्बत का उसका नाम है आशिक, कीमत मौत से भी ज्यादा। এখানে জীবন আমার ফুল নয় তুমি কাটা, তুমি এখানে জীবন বলেছি তাই তো তোকে বন্ধু বলে পরিচয় দিতে বুকটা আমার গর্ত খুলে উঠে অফি। এই সহজে তুই এখানে, আমি না হয় দাদা ডাকতে কলকাতা থেকে এখানে এসে ব্যর্থ হয়েছি, কিন্তু তোকে তো ঘাটার আমি সব দায়িত্ব দিয়ে এসেছিলাম, তুই সেই সব দায়িত্ব ফেলে এখানে এলি কেন? হ্যাঁ কবি, উত্তরা তুই আর আমি ছোটবেলায় একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। যদিও আমি আর উত্তরা খুবই গরিব ঘরের মানুষ, কিন্তু তুই কোনোদিন আমাদের দূরে সরিয়ে রাখিস নি। তোর কোম্পানির ম্যানেজার করে আমাকে কলকাতায় নিয়ে গেছিস, আর আমিও এতদিন নিষ্ঠার জন্য সে দায়িত্ব পালন করে এসেছি। হ্যাঁ, তাহলে হঠাৎ সেই সব দায়িত্ব ফেলে এখানে এলি কেন? তার কারণ একটাই, ব্যাগটা যে ব্যাগ লোডের জন্য দরখাস্ত করেছিলাম সেই ফাইলটাতে সই না করেই যে তুই এখানে চলে এসেছিস, আর সুতরাং তার জন্যই আমাকে সেখান থেকে এখানে আসতে বাধ্য হয়েছি। ফাইলটা দে, আমি এখন সাইন করে দিচ্ছি। আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে বস। বস খবরদার শহরে তুই কখনো আমাকে বস বলে ডাকবি না। তাই বলে তোমাদের মালিক কর্মচারী পরিচর্যা করতে যাবে না? ওরকম কোনো পরিচয় আমি বিশ্বাস করি না তোরা, তাই তো তখন তোমাকে যতখানি ভালোবাসতাম এখনো ঠিক ততখানি ভালোবাসি।
চোখকার ছেলের ভালোবাসার কথাটা শুনতে যেমন ভালো লাগছে, সেরকম তো বড় ভয় করছে রে অভি। ভয়? কিসের ভয়? তো তারা দুঃখ হন বাবু। এই অঞ্চলের দণ্ডমন্দির কর্তা অর্থের অহংকারে তিনি গরিব মানুষকে মানুষ বলে মনে করেন না। তার একমাত্র স্লোগান হলো मेरा भारत महान गाओ दुर्योधনের জয়গান। मेरा भारत মহান গাও দুর্যোধনের জয়গান। আমি যে দণ্ডমুন্ডের কর্তা দুর্যোধন পাল, আমার ভাই হয়ে তুই একটা সামান্য ফুলওয়ালিকে ভালোবাসার সাহস কোথায় পেলে অভিমান্য? মানে অভিদের কোনো দোষ নেই বাবু। চুপ, একদম চুপ। মালিকের সামনে কথা বলবি মাথা নিচু করে, কারণ উঁচু মাথা উঁচু কথায় দুটো আমি কোনোটাই পছন্দ করি না। আমি বেশ বুঝতে পারছি আমার ভাইটার দোকানের সুযোগ নিয়ে তুই এবারের বউ কুমার স্বপ্ন দেখতে শুরু করেছিস। না 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 বাবু, উত্তরে বলেন এরকম স্বপ্ন দেখার সাহস পাবে না। অভি নিজে একদিন কথা দিয়েছিল। কথা দুধের ধাপ মুখে নিয়ে কখন কে কি কথা দিয়েছিল আজ তার কোনো মূল্য নেই সহদেব। আমি বেশ বুঝতে পারছি তুই আর উত্তর এক গ্রামে থাকিস, এ তোদের ষড়যন্ত্র। এখানে কারো কোনো ষড়যন্ত্র নেই দাদা। আমি উত্তরকে সত্যি ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আরে রাজকুমারের সঙ্গে ফুলওয়ালির কখনো ভালোবাসা হয় না রে। আসলে ও তোকে ভালোবেসে নয়, আমাদের এই সম্পত্তিটাকে ভালোবেসে তোকে চলায় বলায় বলিয়ে রেখেছি। না বাবু না, বিশ্বাস করুন আমি টাকা পয়সা সম্পত্তি আমি কিচ্ছু চাই না। একদম কথা বলবি না। আর একটা কথা কান খুলে শুনে না, কাল থেকে তোকে যেন এবারে কৃষি বানায় না দেখতে পাই। উত্তরা যদি এ বাড়িতে আসতে না পারে তাহলে বাধ্য হয়ে ওর সঙ্গে দেখা করতে আমাকে ওদের বাড়িতে যেতে হবে। একটা সামান্য ফুলওয়ালির জন্য তুই তো দাদার মুখে এই কথাটা বলতে তোর লজ্জা করলো না অভিমন্য? আরে কি আছে ওর, হ্যাঁ কি আছে ওর? শিক্ষা দীক্ষা আভিজাত্য বংশমর্যাদা কি দিয়ে ও তোকে ছুটি করবে? হাটে বাজারে কখনো সুখের মূর্তি কিনতে পাওয়া যায় না বাবু। যার যার মানুষ মনের মতো করে তার মূর্তি গড়ে নেয়। ঠিক বলেছিস উত্তরা। তাই তো সোনার পালঙ্কে শুয়েও রাজার চোখে ঘুম আসে না, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়েও ফকির নিশ্চিন্তে নিদ্রা যায়। ওসব জ্ঞানের কথা ভুলে যা সহজে, ওসব জ্ঞানের কথা ভুলে যা অভিমন্য। একটা কথা কান খুলে শুনে না, তুই যদি আমার কথার অবাধ্য তাহলে আমাদের সমস্ত সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করবো। তোমার সম্পত্তিতে আমার কোনো লোক নেই দাদা। মা বাবা আমাদের জন্য যা রেখে গেছে তার অর্ধেক বিক্রি করে আমি উত্তরাকে নিয়ে কলকাতায় গিয়ে থাকবো। কি বললে? এই ফিকিরের মেয়েটার জন্য তুই আমাদের সম্পত্তিটাকে ভাগ করে দিবি? ওরে যে জমিকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, ওরে যে জমির ভাগ দেওয়ার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি, তুই দুর্যোধন পালের সিন্ধুক থেকে সেই জমির দলিলটাকে কেড়ে বের করে আনবি? হ্যাঁ দাদা, আমাদের ভালোবাসাকে বাঁচানোর জন্য এছাড়া আমার হাতে কোনো পথ নেই। আছে রে, পথ একটা আছে। ওই মেয়েটার কুমারের জীবনটাকে আমি চিরতরে শেষ করে দেবো। ভয় পেয়ে গেলে নাকি রে? ভয় পেয়ে না, ভয় পাওয়ার মতন কোনো কথা আমি বলিনি। আজ থেকে 3 দিনের মধ্যে ওই মেয়েটার ঠিকানাটা বদলে যাবে। ওকে আমার ভাতৃবধূ করে আমি আমার ঘরে তুলতে চাই রে অভিমন্যু। হ্যাঁ রে, হ্যাঁ সত্যি বলছো দাদা? আরে ভাই, হ্যাঁ তুই ছাড়া আমার আছে কি বল? তাই তোর সুখী তো আমার সুখ, তাই তুই যাকে ভালোবাসিস, বুঝলি, তুই যাকে ভালোবাসিস সে সামান্য ফুলওয়ালি হলে সেই তো আমার চোখে রাজকন্যা রে। তাই তো আমি এতক্ষণ ধরে আমি তোদের এই ভালোবাসার চোরটাকে, বুঝেছি, ভালোবাসার চোরটাকে একটু চাচাই করে দিচ্ছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি হয়তো না বুঝিয়ে তোমাকে আঘাত করে ফেলেছি। ওরে সবাই তাই করে রে। সেই মহাভারতের যুগ থেকে দুর্যোধন নামটা শুনলে সবাই কেমন ভিলেন বলে ভাবতে শুরু করে দেয়। কি বলেন আপনারা? সেই মহাভারতের যুগ থেকে এই দুর্যোধন নামটা শুনলে সবাই কেমন ভিলেন বলে ভাবতে শুরু করে দেয়। তাই তো আমি এই নবভারতের মানুষকে একটা নতুন স্লোগান শেখাতে চাই। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। এসো মা, এসো কাছে এসো। আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। আমি এতদিন আপনাদের বাড়িতে ফুল দিয়ে গেছি, কিন্তু আপনার ফুলের মতো মনটাকে আমি চিনতে পারিনি দাদা। সবাই তাই করে মা, সবাই তাই করে। ওরে অভি, না রে না, ওরে সাবিত্রী, না 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 না।
তোরা তোরা আমার বুকে আয়, বুকে আয়। তোদের স্থান হলো গিয়ে আমার বুকে। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী ভাই, আমার সোনা মা, আমার সোনা ভাই। এবার আমি নিজে ওই ভীমের কাছে যাবো, বুঝলি? আর ভীমের কাছে গিয়ে তোকে আমি আমার বাড়িটার জন্য ভিক্ষা চেয়ে নেবো। আপনি নিজেও ওদের বাড়ি যাবেন দাদা? কেন যাবো না রে? গরিব বলে কি ওরা মানুষ নয়? হরিদাস বলে গেছেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হরিদাস না দাদা, ওরা চণ্ডীদাস, কবি চণ্ডীদাস। চণ্ডীদাস সে আবার কে? এই হরিদাস পালের চেয়েও নাম করা মানুষ বুঝি। আসলে হরিদাস পাল আরে দুর্যোধন পাল, বুঝেছেন? হরিদাস পাল আরে দুর্যোধন পাল হলো গিয়ে পাল বংশের গৌরব। তাই ভাবছিলাম দেখি মা, যাও যাও যাও, আগামী 3 দিনের দিন ভালো দিন আছে, ওই দিনই তোমাদের 4 হাত আমি এক করে দেবো। যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি। আমরা হচ্ছে কুয়োর ব্যাং, তাই সেই কুয়োর মাপে আমরা কোনোদিনও আপনার মতো মহাসাগরকে মাপতে পারবো না দাদা। কোনোদিনও না, কোনোদিনও না। আমিও তাহলে তোর বৌভাত শেষ করে তবেই কলকাতায় শিফট করে অভি। তার আগে এই গ্রামের সবাইকে ডেকে ডেকে বলবো, এতদিন আপনারা একজন সত্যিকারের মহাপুরুষকে চিনতে ভুল করেছিলেন। তাই আজ সবাই মিলে একসাথে বলুন, মেরা ভারত মহান, কাউ দুর্যোধনের সরকার। তোমাকে ঠিকমতো চিনতে পারিনি দাদা। তোমার মনের ঘরে যে স্নেহের প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলে তার আলোটাকে ভুলে কালিটাকে গায়ে মেখেছিলাম, কিন্তু আজ এই কোচে নামের জোয়ারে আমার এই অন্তরটা কানায় কানায় ভরে গেল দাদা, কানায় কানায় ভরে গেল। ভরে যাবে, ভরে যাবে, এইবার আমার ভোটের বাক্সটা কানায় কানায় ভরে যাবে। এই উত্তরাদের গ্রামের মানুষ গেলবার আমাকে একটা ভোটও দেয়নি, তাই তো 300 ভোটে হেরে গিয়ে আমি এমএলএ হতে পারিনি। এবারে উত্তরা আর সহদেব ওদের গ্রামে গিয়ে আমার গুণকীর্তন করবে, আর সবাই গরিব দরদি, জনদরদি দুর্যোধন পালের নামে ধন্য ধন্য করবে। ভোটের বাক্সে আমার বন্যা এনে দেবে। সালা এই বুদ্ধি না থাকলে কি আমি হরিদাস পালের বংশধর দুর্যোধন পাল? কিন্তু দুর্যোধন পালের ভোটের বাক্সে যে দুর্যোগের ঘন ঘটা নেমে এসছে মহাবাবু। কেন রে গোড়াই, কেন দুর্যোগের ঘন ঘটা আসতে যাবে কেন? যে সংবাদপত্রটা আমার নিয়ে লেখালেখি করছিল তোরা তো তার সাংবাদিককে বন্দি করে রেখে দিয়েছিস। কিন্তু এই সময় আপনি ভীমমাইতির জমিটা দখল করতে গেলেন কেন? ও এখন তো আপনার নামে কোর্টে মামলা করতে যাচ্ছে। বলিস রে ভীম মাইতি আমার নামে কোর্টে মামলা করতে যাচ্ছে? শুধু তাই নয়, ভোটের খবর দেখাবার জন্য টেলিভিশনের লোক এসছে। ভীমমাইতি তাদের সব কথা বলে দিয়েছে। তারা আপনার সাক্ষাৎ নেওয়ার জন্য এদিকে আসছে। আরে কেন আসবো না? যেখানে দুর্নীতি, যেখানে সত্যের গোলাটিকে মারার চেষ্টা করা হবে, আমরা সরাসরি ক্যামেরা নিয়ে পৌঁছে যাব। আসুন আসুন আসুন। তা তোমাদের নাম কি ভাই? না 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 না, তোমাদের চ্যানেল নামটা কি? শ্মশান বাংলা। ও আচ্ছা, হ্যাঁ কি বললে? শ্মশান বাংলা? আচ্ছা হ্যাঁ, জমির লড়াই, জাতপাত, সন্ত্রাসবাদ আর দুর্নীতির আগুনে দেশটায় শ্মশান হয়ে যেতে বসেছে। সেই শ্মশানের মুখে আমরা সত্যের ফুল ফুলে ওঠাতে চাই। তাই আমাদের চ্যানেলের নাম শ্মশান বাংলা। বাহ বাহ, ভালো ভালো ভালো, বেশ ভীতিজনক ধরনের ভালো না। বলো আমাকে দেখি জানতে চাও। বলছি স্যার, ক্যামেরা ধরো, আমার উপর ধরো। নমস্কার, শ্মশান বাংলার সমস্ত দর্শক বৃন্দ, বনহরি বলে আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করছি। এর আগে আপনারা এই গ্রামে গরিব ফুল চাষি ভীমমাইতির সমস্ত অভিযোগ শুনেছেন। এবার আপনারা মাননীয় দুর্যোধন বাবুর বক্তব্য শুরু করুন। আমার একটাই বক্তব্য, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। আপনি নাকি ভীমমাইতির জমিটা জোর করে দখল করেছেন? মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আসলে আজ থেকে 25 বছর আগে ওই ভীম ভাইয়ের বাবা আমার বাবার কাছে জমিটা বিক্রি করে দিয়েছিল। ভীম ভাই তখন খুব ছোট ছিল, তাই ব্যাপারটা তার মনে নেই। আপনার কাছে জমির কোনো দলিল আছে? হ্যাঁ সুজন ভাই, হ্যাঁ, আমি দুর্যোধন পাল, আমি কাঁচা কাজ করি না, তাই কলকাতা থেকে নকল দলিল আনিয়ে
না 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 না, না, নকল দলিল নয়, দলিলের নকল আমি নিয়েছি গদাধর। এই যে সেই নকল দলিল, বাবা। মানে দলিলের নকল। বাহ, বাহ, বাহ। মাননীয় দর্শক বৃন্দ, আপনারা দলিল দেখলেন, এবার নিশ্চয় বুঝতে পারছেন যে ভোটের আগে দুর্যোধন বাবুর মতো মহান নেতা চরিত্র হনন করার জন্য নির্মাইতি সমস্ত মিথ্যা অভিযোগ করেছে। মিথ্যা নয়, খাঁটি সত্যি কথা। দুর্যোধন বাবু দলিল জাল করেছেন। আমি কোর্টে যাব। বললে বেন কোর্টে যাবি? আরে আদালতে যাবি। আদালত মানেটা বুঝিস? আদালত দেখেছিস কখনো? আরে দেওয়ানি মামলা, বুঝেছিস? বয়স হলে হতে 20-30 বছর লেগে যাবে। তুই মরে যাবি, তোর ছেলে পুলে মরে যাবে। তোর পালাই স্যার ওর ছেলে পুলে মরতে যাবে কেন? তোর ছেলে পুলে উকিলের টাকা জোগাতে জোগাতে একেবারে সর্বশান্ত হয়ে যাবে। আপনি কি বলছেন বাবু? মামা ঠিকই বলেছে। ডেটের পর ডেট করবে, ডেটের পর ডেট। আজ উকিলের ছেলে বুকে ভাত, তো কাল জজ সাহেবের মায়ের সাথ। না বাবু না, এত বড় আপনার সর্বনাশ করবেন না। কিন্তু আমি তো আমার ন্যায্য পাওনাটা ছেড়ে দিতে পারি না রে ভীম। আপনার তো বাপ ঠাকুর দাদার আমল থেকে এই জমি ভোগ করে আসছি বাবু। আরে এতদিন তো সেই জন্য কিছু বলিনি রে, এতদিন সেই জন্য কিছু বলিনি। গরিব মানুষ তোরা, কিন্তু তোর বাপটা যে কেন তোকে এভাবে ভাতে মেরে রেখে গেল আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এখন তোর দুঃখ দেখে, বুঝেছিস, তোর দুঃখ দেখে আমারই ভোটটা যেন একেবারে ফেটে যাচ্ছে রে, ফেটে যাচ্ছে। আপনি আমাকে দোয়া করুন বাবু। ওই জমিটা বিক্রি করে আমি বোনের বিয়ে দেবো বলে ভেবে রেখেছিলাম। কি বললে আমি ঠিক শুনেছি তোরে? হ্যাঁ, বোনের বিয়ে দিবি? হ্যাঁ, আরে বোনের বিয়ে দিবি? তাহলে তো তোর আমার দুজনের সমস্যারই সমাধান হয়ে গেল রে। তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। 1 পয়সা, বুঝেছিস, 1 পয়সা কোন যৌতুক লাগবে না, শুধু শাঁখা সিঁদুর আর মেয়ে। কিন্তু এই গরিব ঘরে ভিখারি মেয়েটাকে বিনে পুনে কে বিয়ে করবে বাবু? কেন আমি করবো? হ্যাঁ? যা, আমার আবার বিয়ে করার বয়স আছে নাকি রে? আমার ভাই অভিমন্যুর সঙ্গে তোর বোনের বিয়ে দিয়ে ওকে আমার ভাতৃবধূ করে ঘরে তুলবো রে। তোর বোনের বিয়েটা হলো, আমার জমি আমারই থাকলো, আর তোর বোনই তো এককালে এসবের মালকিন হবে রে ভীম। কি আপনি কি বলছেন বাবু? রাজা হয়ে একজন ফুলবাড়ি মেয়েকে ঘরে বউ করবেন? এই ছি 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 ভীম, এইসব কথা কেউ বলে রে? এই দুনিয়ায় কেউ রাজা নয়, কেউ ফকির নয়, সবাই সমান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরিদাস পাল বলে গেছেন, বুঝেছিস, আমার পূর্বপুরুষ। হ্যাঁ, আচ্ছা না আশা, এই কথাটি বলেছিলেন চণ্ডীদাস। যাই হোক, সোশ্যাল বাংলার সমস্ত দর্শক বৃন্দ, আপনারা সবাই দেখলেন কিভাবে কত সহজে দুর্যোধন বাবু সব সমস্যার খণ্ডন করলেন। শুধু তাই নয়, সামান্য একজন ফুলওয়ালি মেয়েকে নিজের ভাতৃর মতো করে সব সমস্যার সমাধান করে দিলেন। আগামী 3 দিনের দিন ওদের বিয়ে হবে, ওদের ভালো দিন আছে। মাননীয় দর্শকবৃন্দ, ওই দিন আপনারাও আসবেন, কিন্তু পেট পুড়ে খেয়ে দিয়ে আমার ভাই আর তার বউটাকে একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন। এবার মনের আনন্দে বলুন তো, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয় গাও। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়। ওই দিন আপনারা আসবেন কিন্তু। হ্যাঁ, আপনাদেরও নেমন্ত্রণ থাকলো শোষণ ভাই। না 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 না, আমার সাংবাদিক ভাই, সাংবাদিক ভাই। ওরে ভীম, এবার দুহাত তুলে বল, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বলবো, নিশ্চয় বলবো। শুধু আমি একা নই, এই গ্রামে সমস্ত মানুষকে বলতে বলবো, এই মহাপুরুষের নামে জয় ধরে দিতে বলবো, জয় দুর্যোধন বাবু, জয় জয় দুর্যোধন বাবু, জয়। গ্রামের ভিতর বলতে বলতে যাবে রে, বুঝেছিস, বুঝেছিস? মাননীয় দর্শক বৃন্দ, আমরা এই মহাপুরুষের সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করতে পেরে গর্ব অনুভব করছি। আপাতত আমরা আরো কিছুদিন অঞ্চলে থাকে আরো নতুন কিছু কাজের নমুনা তুলে ধরবো। বলহারি দিয়ে যে অনুষ্ঠান শুরু করেছিলাম, হরিবল দিয়ে সে অনুষ্ঠান শেষ করছি। বাহ 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 বাহ, এদের আমার বড় হরিবল 2 আছে রে গদাধর। আপনি কি করলেন মহাবাবু? সামান্য এক টুকরো জমির জন্য ওই ভিখারির বোনটাকে বাড়িতে তুলবেন? শুধু জমির জন্য নয় রে, শুধু জমির জন্য নয়, ভোটের জন্য, ভোটের
দখল করেছিলাম। অভিমন্যুকে আমি কলকাতা থেকে টেনে এনেছিলাম, কারণ আমি আগে থেকেই তো জানতাম ওদের মধ্যে অভিমন্যু আর উত্তরার মধ্যে চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা 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 দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা। এটা সম্পর্ক আছে রে, ওই চুম্মা চুম্মা, এটা সম্পর্ক আছে। তাই তো এবার আমায় এক ঢিলে দুই পাখি, ওই জমির সঙ্গে ভোটের বাক্স। কিন্তু এই ফুল বাড়ি হবে একটা আমাদের বাড়ির বউ। আরে তাদের তোর কি অসুবিধা হচ্ছে ওই দাঁত কেলানো বাঞ্ছারা? ওই ও তো আমার ভাইয়ের গলায় ঝুলবে রে, আর তারপরে একদিন দুজনেই ঝুলে পড়বে। আজও আমাদের সম্পত্তি থেকে নিজের জমির ভাগটা আলাদা করে নিতে চেয়েছিল গলায়। একবার যখন ওর মনের মধ্যে ওই ধারণাটা ভাষা বেঁধেছে, ও একদিন না একদিন সেটা করবেই, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না রে। কিন্তু আপনার ভাইয়ের পেটের ভাই। আরে না, জমির বিনিময়ে দুর্যোধন পাল কোনো ভাই চাইনি রে, কোনো ভাই চাইনি। এই জমি হলো আমার প্রাণ, ওই জমি হলো আমার বুকের প্রাঞ্জল। মহাভারতের দুর্যোধন কি বলেছিল তোর মনে নেই? বিনা যুদ্ধে নাই দেব সূর্যাক্রমে তেমনি আমিও আমার জমির একটা তুলিব না, কাউকে ভোগ করতে দেব না। জমির যুদ্ধে মহাভারতের দুর্যোধনের পতন ঘটেছিল, কিন্তু এই কলিযুগে জমির লড়াইয়ে দুর্যোধন পাল তার নিজের ভাইয়ের রক্ত নেবে। আরে ভুল করছিস, নিজের হাতে নয় রে, নিজের হাতে নয়। এবার উত্তরাকে বউ হয়ে এই বাড়িতে আসতে দে, তারপর আমার খেলাটা দেখ। এমন প্ল্যান করে রেখেছি না, একেবারে কাল লেগে উঠে আমি লিখবো না রে। উত্তরাকে খুন করে অভিমন্যু নিজের ডেথ সার্টিফিকেটটা লিখে দেবে, তারপর পুলিশ ওর গলায় ফাঁসির দড়িয়ে পরিয়ে দেবে। তবেই তো এদেশের জনগণ আমার পায়ে মাথা ঠেকিয়ে বলবে, আমার পায়ে মাথা ঠেকিয়ে বলবে, মেরা ভারত মহান, গাও দুর্গানের জয়গান, গাও দুর্যোধনের জয়গান। মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই, এই নরকের থেকে আমার মুক্তি নেই। আর কি করে মুক্তি থাকবে? নিজের স্বামী যখন তার সর্বস্ব এখানে বিলিয়ে দিয়ে গেছে, সে কেমন করে মাথা উঁচু করে বাঁচবে, কেমন করে? না না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, কিন্তু কিন্তু ওই সাংবাদিক যুধিষ্ঠির সরকারকে আমাকে যেমন করেই হোক বাঁচাতেই হবে, কারণ সে যে আমার জন্য এই নরকে ছাপ দিয়েছে। সে যদি একবার মুক্তি পাই, কিন্তু কি করে কি করে কি করে কি করে কি করে আমি ওনাকে মুক্তি করবো? কে কে দেখে আমাকে সাহায্য করে? কে করবে আমাকে সাহায্য? তোর কি সাহায্য চাই রে সাবিত্রী? শুধু একবার মুখ ফুটে বল, তোর জন্য ঘন্টা জানো কবর করে দেবে। শোনো, আমি তোমার ওই ঘন্টার নামটা পাল্টাও, তারপরে আমি বলছি। শোনো, ওই ঘন্টার নামটা বলতে না আমার না ভীষণ হাসি পায়, ভীষণ। আমারও খুব সুন্দর নাম একটা ছিল রে সাবিত্রী, কিন্তু ওই ঘন্টার আওয়াজে সেই নামটা কবে হারিয়ে গেছে। হারিয়ে গেছে কেন? কেন হারিয়ে গেছে? কে হারিয়ে দিয়েছে? আর ঘন্টার নাম বলো কি করে? কে দিয়েছে তোমাকে এই ঘন্টার নাম? আর বলিস না, যখন ক্লাস 9-এ পড়ি তখন একদিন স্কুলের ঘন্টা বেচে দিয়ে সিনেমা দেখতে গেছিলাম, তাও আবার শাহরুখ খানের বাজিগার। আচ্ছা, তাই নাকি? তারপর কি হলো? দুদিন বাদে ধরা পড়ে গেলাম। হেডমাস্টার মশাই স্কুলের খাতা থেকে নামটা কেটে দিল, আর সেই থেকে আমিও নতুন একটা নাম পেয়ে গেলাম, টুডুক টেড়া। এবার বল দেখি তোর কি সাহায্য চাই? আগে আগে বলো, কাউকে বলবে না? না না বলবো না, বল বল। বলবে না? আমার কাছে বলো। গায়ে হাত দিয়ে বলতে হবে। হ্যাঁ, আমার কাছে বিপি করে বলতে হবে, বলো। আরে বাবা, বাবারে। আরে কি হলো, কি হলো? আরে কারেন্ট লাগলো। কি হল? গল্পটা একদমই আর কি মারবি না বলে দিলাম। আরে ইয়ারকে মারছি না রে, সত্যি বলছি। তোরা আর আমরা হলাম নেগেটিভ আর পজিটিভ, চার লাগলে কারেন্ট মারে। আর সেই কারেন্টের থেকে জন্মানে যাত্রা, সিনেমা, থিয়েটার আর সিরিয়াল। তাই নাকি? তাহলে শুনবে না আমার কোনো কথা? তুমি শুনবে না তো? আরে নিশ্চয় শুনবো, বল বল কি বলছিস না?
বলবো তাহলে বলি শোনো, তোমরা তোমরা এই সুদৃষ্টির সরকারকে এখানে কেন বন্দি করে রেখেছো? আচ্ছা, আমরা কি পারি না ওকে গোপনে মুক্তি করে দিতে? চুপ চুপ, আরেকবারও কথা উচ্চারণ করি না। কেন? এখানে না এলেও এই ধাবার মধ্যে হাজারটা চোখ ফিট করে রেখেছে। একটুকু বেচাল দেখলে কার লাশটা কখন কোথায় হারিয়ে যাবে কেউ জানতেই পারবে না। সেই জন্যই তো আমি এই বন্দি জীবন মেনে নিয়েছি। তোমাদের কাছে আমাকে নিজেরকে তোমাদের মতো করে সাজিয়ে রেখেছি। আরে বাহ, এতক্ষণ তো তোর দিকে ভালো করে তাকিয়ে দেখিনি, আগে তো সেরেছিস কেন রে? সাজবেই তো, ওদের শরীরটা শোকে, ওরা যত বেশি সাজবে বাবুরা তত বেশি ওদের উপর হুমড়ি পড়বে। আর সাবিত্রী আচল ভর্তি করে টাকা পয়সাগুলো গুছিয়ে দিয়ে তাতে কি না হবে? কালকেই তোর স্বামী তোমার থেকে 1000 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, কি বললে? কেন কেন ওকে টাকা দিয়েছো? কেন দিয়েছো ওকে টাকা? কেন কুকুর বলো তো? এবার এলে না ওকে কুকুরের মতো দুধ দুধ করে দাঁড়িয়ে দেবে, আমি বলে দিচ্ছি। আমি ইনকাম করবো আর সে এখান থেকে টাকা নিয়ে গিয়ে পায়ের পর পা দিয়ে পায়েস খাবে। সেই পায়েস আমি কিছুতেই খেতে দেবো না। সব পুরুষ মানুষকে গালাগালি দিস না রে সাবিত্রী, কারণ ওরাই তো অফিস কলকাতারিতে কাজ করে সংসার চালাচ্ছে। আর তোদের বউগুলো ঘরে বাসন মাজছে, কাপড় কাচছে, রান্না করছে, আর পুরুষদের পুজোর নৈবেদ্য যোগাচ্ছে। কোন তাদের তো তোর 500 টাকা মাইনে দিস না? এসব তুমি কি বলছো ঘন্টাদা? শেষ পর্যন্ত ঘরের বউকে মাইনে দিতে হবে। কারণ নিজেদের মাইনে বাড়ার জন্য আন্দোলন মিছিল করছে, আর ওদের শাখা সুন্দরের অন্তহায় দিয়ে ওদের হকের টাকাগুলো পর্যন্ত ফাঁকি দিচ্ছে। তাহলে এবার থেকে কি ঘরের বউকে দাও তো স্বামীর শ্রমিক মর্যাদার দাবি করে মিছিল বের করো। একদিন তাই করবে ঘন্টা, সেদিন আমরা প্রতি পরম গুরু হওয়ার বোঝাটা টের পাবো। হ্যাঁ, তাই তো আমি শাখা সিঁদুর স্বামীকে বলে আমি নিজেকে বন্দি জীবন বলে মেনে নিয়েছি। আমি এই পৃথিবীতে বুঝতে পেরেছি চাঁদির মতো দাম হচ্ছে চাঁদির দাম চাঁদের মতো। সেখানে সেখানে প্রেম প্রীতি ভালোবাসা রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো দাম নেই, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। সাবাস সাবাস, এতদিন আমার শিক্ষা ঠিক করতে হবে। মনে রাখিস দেবতারও মেয়েদের কিন্তু প্রকৃতি বচ্চালাতে হয়তো বিরাট হল্লাকে প্রসার হতে হয়েছে, শিলাকে বনবাস করতে হয়েছে, আর কুমারী বৈষ্ণবী মহাজনকে কলঙ্ক করেছে, আর নিজেরা আজকে তিলোত্তমা রম্ভা উৎকোষে নিয়ে তারা মেতে রয়েছে। তো ভাই, আমি হাত জোর করে বলছি, আমাকে আমাকে কোথাও যেতে দিও না, আমাকে দয়া করে তোমার কাছে রেখে দাও। আজ অনেকদিন পর বস এখানে আসছে, নাচে কালে যদি তার দিকটা ভরত করিস তবে তোর কাজ পূর্ণ হবে। বস, এতদিন এসেছি এখানে, এখনো পর্যন্ত আমাদের বসকে দেখতে পারিনি। বস কে তিনি? এককালে তিনি ছিলেন আমার আর মধ্য নাম দাস দুর্যোধন, দুর্যোধন পাল। আমি 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 এ কি আপনি? আপনি আমাদের বস? কিন্তু কিন্তু আপনি তো এবার ভোটে দাঁড়িয়েছেন, আপনাকে তো আমরা নেতা বলে মেনে নিয়েছি। আমি কোনো মানুষ নয়, সে অন্য মানুষ। নীতি আর আদর্শে ঝোলা কাঁধে নিয়ে জনগণের আদালতে আদালতে যে ঘুরে বেড়ায় সে অন্য মানুষ। তার আত্মাটাকে আমি পার্টি অফিসে রেখে এসেছি। এখানে শুধু হেঁটে এসে তার শরীরটাই, আর এই শরীরটা শুধু তোমাদের এই সুন্দর শরীরটাকেই চেনে। কিন্তু আপনার ছবি আমি দেওয়ালে দেওয়ালে দেখেছি, মাঠে ময়দানে আপনার বক্তৃতা শুনেছি, আর আপনার অথচ আপনার এই রূপ ছি, যাকে আমরা এতদিন দেবতা বলে। আরে এ গঙ্গা, গঙ্গা তুই এটা কে রে? নতুন এসেছে বুঝি, তার জন্য এখনো জানতে শিখেনি যে রাত্রি অন্ধকারে সব দেবতায় দানব হয়ে ওঠে। তখন এই খাঁচায় বন্ধ শরীরটাকে এই মাংসের টুকরো না দিলে শান্তি পাওয়া যায় না। তাই এই নেতার পাঁচালিটা এখন বন্ধ করে একটা বেশ জমিয়ে নাচ গান ধরো দেখি, যেন বুকের উপর দিয়ে ভালোবাসার রেলগাড়িটা চমচম 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 করে উঠতে থাকে। আরে আরে সাবিত্রী, কাল নতুন যে নাচটা ফিট করছি না, নাচে গান শুরু কর। শুরু করি। देखा जो तुझे यार दिल में ये बात है यार, देखा जो तुझे यार दिल में
নাচ গানটা তো বেশ ভালোই শিখেছো, হ্যাঁ? নাচ গানটা বেশ ভালোই শিখেছো। এখন বাকি ব্যাপার স্যাপার গুলো কেমন কি শিখেছো সেটা আজ আমি তোমার পরীক্ষা নেব, বুঝেছো? ঘন্টা একে আমার পুজোর ঘরে নিয়ে যাবে, পুজোর ঘরে নিয়ে যাবে। না 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 আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি যাবো না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি। ঝামেলায় পড়া গেল তোরে বাবা, বেশ ঝামেলায় পড়া গেল। আরে সারা জীবন আমি তোমাকে আমার ওই পুজো ঘরে আটকে রাখবো না, বুঝেছো? এক নীতি আর আদর্শে আমি এক মাসের বেশি বিশ্বাস করি না। এক পাখিত থাকা আমি এক বছরের বেশি পছন্দ করি না। আর একটা মেয়ে মানুষের সাথে এক রাতের বেশি ঘরও করি না। ও সেই জন্যই বুঝি আপনি এতদিন বিয়ে করেননি। বাহ 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 বাহ, ভারী বুদ্ধিমতী মেয়ে তো, ভারী বুদ্ধিমতী মেয়ে তো। হ্যাঁ, আমি দুর্যোধন পাল, এবার ভোটে জিতে এমএলএ হয়েছি, দুদিন পরে মন্ত্রী হবো। দেশের জনগণ জানবে এই দুর্যোধন পাল দেশ ও দেশের সেবা করার জন্য বিয়ে করার সময়টুকু পর্যন্ত বেচারে পায়নি। দুর্যোধন পাল এখন সংযমী মানুষ, জীবনে কখনো মেয়ে ছেলে ছায়া পর্যন্ত সে বাড়ায়নি। সবাই তখন দুহাত তুলে বলবে মেরা ভারত মহান, গাও আমার পুজো করে এসো। সাংবাদিকের আর মুখ সব বন্ধ করে রেখেছি। আরে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা উচিত নয় রে। দে 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 ওর হাত আর মুখের বাঁধনটা খুলে দে। দেখবে তো যুধিষ্ঠির ভাই, নামে আমি দুর্যোধন হলেও আমি হলাম গিয়ে গান্ধীবাদী, অহিংস প্রেমী, গণতন্ত্র প্রেমী মানুষ। তাহলে তাহলে আমাকে এভাবে বন্দি করে রেখেছেন কেন? কথা বলার জন্য। সামনে ভোট, এই সময় আপনি বাবুর নামে কাটা ছাড়ছেন কেন? কারণ কারণ আপনার বাবু নিজেই তো এক কলা পাকের মধ্যে ডুবে আছেন। এই খাবার আড়ালে আড়ালে, হ্যাঁ আড়ালে, আড়ালে উকি দেওয়াটা কি কোনো ভদ্রলোকের কাজ? আপনারা কি বলেন? আড়ালে উকি দেওয়াটা কোনো ভদ্রলোকের কাজ না, মোটেই ভদ্রলোকের কাজ না। আমাকে আমার কাজ করতে দাও, আমি এক গোলা পাকে ডুবে থাকি, তুমি তার উপর বড় বড় পদ্ম ফুল ফোটাও। হ্যাঁ, পদ্ম ফুল ফোটাও, আর তোমারও লাভ আর আমারও লাভ। আপনাকে তো আগেই বলেছি আমরা দেশের জন্য নতুন মেশিন কিনে দেবো, 2-4 লাখ টাকা নগদও দিয়ে দেবো। টাকার লোভে আমি এই দেশের মানুষের সাথে বেইমানি করতে পারবো না। যতদিন বাঁচবো ততদিন এই কলম দিয়ে সাদা কাগজে লিখে দেবো তোমাদের কালো ধান্দার ইতিহাস। 2 টাকার কলম দিয়ে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না সাংবাদিক। কারণ আমরা হলাম গিয়ে পলিটিশিয়ান। মাথায় সাদা রঙের অহিংসার টুপি, আর এই চাদরের নিচে মুখে অহিংসার বলে, আর এই চাদরের নিচে লোকানো থাকে বোমার বন্দুক। বোমার বন্দুকের আঘাতে মানুষ একবার মরে, কিন্তু এই কলমের মার মরার পরেও মানুষকে কলঙ্কের কালিতে ডুবিয়ে মারে। বাবুর গায়ে কালিছে বলে সেটা তোমাদের পত্রিকাকে পুড়িয়ে ছাই করে দেবে। কাগজের আগুন নেভানো গেলেও পাপের আগুন কোনোদিন নেভানো যায় না। আগুন নিয়ে খেলা করো না সাংবাদিক, নাহলে তোমার ওই নিজের রক্ত দিয়ে তোমার ওই নিজের ডেথ সার্টিফিকেটটা লিখতে হবে। ভালো বলেছি। ভগবানের খাতায় প্রতিটি মানুষের ডেথ সার্টিফিকেট লেখা আছে, তবে সেখানে কখন কার নাম উঠবে সেটা তোমাদের বাবুর হাতে নেই। বাবুর হাতে নেই। এই তাহলে তোমার শেষ কথা যুধিষ্ঠির সরকার। এই উত্তরটা শোনার আগে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিতে পারবেন? এই দেশটা আমাদের মায়ের মতো, যদি কেউ আপনার মাকে ধর্ষণ করে আপনি কি তার বিচার চাইবেন না? সেই ধর্ষকের কাছ থেকে হাত পেতে টাকা নেবেন? দুটোর কোনোটাই আমি করবো না যুধিষ্ঠির ভাই। তুমি হলে গিয়ে কি সাংবাদিক, তোমার কাজ লিখে যাওয়া, কিন্তু তুমি আজকাল বড্ড ভাষণ দিতে শুরু করেছো। হ্যাঁ, তাই এবার তোমার সরকারোহণের ব্যবস্থা করবো। সরকার তুমি ওদিকে তাকিও না সুন্দরী, তুমি ওদিকে তাকিও না, কারণ ওদিকে তাকালে তুমি কষ্ট পাবে। কষ্ট পেলে তোমার চোখে জল আসবে, আর চোখে জল এলে তো আমাদের পুজোটা একেবারে জমবে না। চলো
এ কি করলেন মা বাবু? আমি ভেবেছিলাম একটু ভয় ভয় রেখে ওকে ছেড়ে দেবে, ভোটের আগে এভাবে নিজের হাতে খুন করলেন। আরে বাঁচিয়ে রাখার জন্য তো আমি মারিনি রে, আমি দুর্যোধন পাল। আমার হাতের কাজে কখনো ভুল দেখেছিস? না না। এই ঘন্টা কোথায়? ওই লাশটাকে টুকরো টুকরো করে হাওয়ার উনুনে ফেলে দে। লোকে জানবে যে সন্ত্রাসবাদী না দলে নাম লিখিয়ে যুধিষ্ঠির সরকার ফেরার হয়ে গেছে, আর ওই বউটাও কোনোদিন বিধবা হবে না। আর মনে রাখ, আরে 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 ভোটের আগে এদেশের এটাই রাজনীতি রে। এই দেশে বুঝেছিস তো, প্রতি ঘন্টায় একটা করে লাশ করে। আরে ভারতবর্ষে অগণিত অভয়া নির্ভয়ারা সম্ভ্রম হারিয়ে বিচারকের কাছে দৌড়ায়, তাই কিন্তু বিচার আর তাদের হয় না। বুঝেছিস? বিচার আর তাদের হয় না। অগণিত মানুষ তাদের গৃহ ছাড়া হয়ে ওই প্রাণ শিবিরে গিয়ে খিচুড়ি খেতে হয়। এটাই দেশের রাজনীতি রে, এটাই দেশের রাজনীতি। একটা একটা করে লাশ ফেলবো আর ক্ষমতার দিকে এক পা করে এগিয়ে যাবো। কিন্তু আমি ভেবেছিলাম ওকে ভয়টা রেখে ছেড়ে দেবেন, কিন্তু ভোটের আগে এভাবে নিজের হাতে মার্ডার করলেন। মারার করবোই তো রে, মারার করবোই তো। মারার করার জন্যই তো আমার জন্ম হয়েছে রে। একটা করে লাভ করবো আর ক্ষমতার দিকে এক পা করে এগিয়ে যাবো। এদেশের জনগণ আমার আমাকে তবু এদেশের জনগণ ইলেকশনের সময় ভোট দিয়ে আমাদের মতো দুর্যোধন পালকে ভোটে জেতাবে। আর বিকল মিছিল করে দু হাত তুলে ওরা বলতে থাকবে, মেরা ভারত মহান ভাগ্য মহান মাননীয় দর্শকবৃন্দ, আপনারা জানেন মাত্র এক সপ্তাহ আগে দুর্যোধন বাবুর ভাই অভিমন্যুর সাথে ভীম মাইতির পুত্রার বিয়ে হয়ে গেছে। বিয়ের আসর ও বৌভাগের অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করছি। একজন কোটিপতি ছেলের সঙ্গে সামান্য একজন ফুটালি মেয়ের বিয়েতে দেশের দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জনসাধারণ ইতিমধ্যে দুর্যোধন বাবুকে মহামানবের আসনে বসিয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে এবং নবদম্পতিকে অভিনন্দন জানাতে হাজার হাজার SMS এসেছে। আমার এই বিয়ের পর থেকে এই অঞ্চলে ভোটের হাওয়া ঘুরতে শুরু করেছে। আপনারা জানেন দুর্যোধন বাবু গতবার মাত্র 300 ভোটে হেরে গিয়েছিলেন, কিন্তু এবার দিকে দিকে যেভাবে তার মুখে চোখ ধরে শোনা যাচ্ছে, তাতে নিঃসন্দেহে বলা যায় তিনি বিপুল ভোটে জয়ী হবেন। জিতবেন, দুর্যোধন বাবু ভোটে নিশ্চয় জিতবেন। তাকে কেউ হারাতে পারবে না, কারণ তিনি মানুষ নয়, তিনি দেবতা। আসুন ভীম বাবু আসুন। আমাদের সোশ্যাল মিডিয়ার দর্শকরা এখন বউ সিনেমার নামে একঘেয়েমি কেচাল দেখতে চাইছে না। অধীর রাত্রে আপনার কথা শোনার জন্য টিভির সামনে বসে আছে। আমার একটাই কথা, আপনারা সবাই দুর্যোধন বাবুকে ভোট দিন। দেখুন, তিনি আপনার আত্মীয় হতে পারেন, কিন্তু তাকে ভোট দিলে এই জনসাধারণের লাভ কি হবে? হবে নিশ্চয় লাভ হবে। চৈতন্যদেব যেমন করে অনাথ দাদুর গরিব দুঃখীকে বুকে আগলে রেখেছিলেন, তেমনি করে দুর্যোধন বাবু আজ আমাকে আপন করে নিয়েছেন। তিনি জিতলে তিনি জিতলে এইভাবে এই দেশ থেকে গরিব বড় লোকের বিনাভেদ মুছে দেবে। সেটা কি এতই সহজ? ভাইয়ের বিয়ে দিয়ে তো আসেন আপনার জমিটাকে কবজা করেছে। যেভাবে উন্নয়ন আর চাকরির লোভ দেখিয়ে বহু জাতি হাজার হাজার কোম্পানিগুলো আপনাদের চাষের জমিগুলোকে কেড়ে নিয়েছে। এসব আপনাদের অপপ্রচার। গরিবের উন্নতিটা আপনাদের সহ্য হয় নাকি না? তাই যদি হয় তাহলে দুর্যোধন বাবুর নামে আপনি থানায় মামলা করতে গেছিলেন কেন? আমি ওই অপপ্রচারে ভুলে গেছিলাম, মাস্টার মশাই আমাকে ভুল বুঝিয়েছিল। তুমি কি বলছো? তুমি কি বলছো? যে মানুষটা সুখে দুঃখে আপদে বিপদে সব সময় তোমাদের পাশে আছে, তাকে মিথ্যা মন্তব্য দিচ্ছ?
পাশে থাকেনি বড় বৌদি, পাশে থাকেনি, বরং ওই মহান লোকটার উপরে আমাদের খেপিয়ে তুলেছিল। কাকে কাকে দেবতা বলছো? যে মানুষটা ছলে বলে কৌশলে তোমাদের জমিগুলো নিয়ে নিচ্ছে, স্মাগলিং আর চোরা কারবারের ব্যবসায় নিজের সিন্ধু ভরিয়ে তুলছে, সে মানুষ নয়, সে দেবতা নয়, সে একটা তারক তারক। মনে রাখো, ওই মানুষটা এখন আমার পরম আত্মীয়। হ্যাঁ, পরম আত্মীয়। আর আত্মীয় বলে নিজের স্বার্থের জন্য সত্যি সে তোমার আত্মীয় হয়েছে, কিন্তু এই স্বার্থ ফুরিয়ে গেলে সে একদিন তোমাকে পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দেবে। আর সেই দিনটার জন্য প্রস্তুত থাকো। প্রস্তুত আছি বড় বৌদি, প্রস্তুত আছি। এতদিনে আমরা সত্য মিথ্যে আর ভালো মন্দের তফাৎটা বুঝতে পেরেছি। তাই তো মাস্টার মশাই হাজতে গিয়ে বসে আছে, আর তোমার স্বামী পুলিশের হয়ে গা ছেড়ে পালিয়েছে। এই, আমাদের সর্বনাশের কথা না ভেবে নিজের মান বাঁচানোর চেষ্টা করো বলতে, নিজের মান বাঁচানোর বাঁচবে না, আজ আর কারো মান সম্মান বাঁচবে না। ওই দুর্যোধন বাবুর মতো মানুষেরা বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বিবেকের বস্ত্র হরণ করবে। দুর্যোধন বাবুর নামে দোষ দিচ্ছেন করে ম্যাডাম? আপনাদের প্রেস থেকে তো রিভলভার পাওয়া গেছে, মিথ্যে কথা, ইস্তেহার পাওয়া গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটা আপনাদের টিভি সিরিয়ালের সাজানো ঘটনা। আমাদের পত্রিকা মানুষের কাছে দুর্যোধন বাবুর আসল চেহারাটা তুলে ধরেছিল, আর সেই জন্য উনি পুলিশকে দিয়ে এই মিথ্যে দেশ সাজিয়েছেন। মিথ্যেই যদি হবে তাহলে আপনার স্বামী এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন কেন? কেন নিজেকে আত্মগোপন করে রেখেছেন? না, আমার স্বামী কখনো সত্যের মুখোমুখি হতে ভয় পান না, তাই তিনি পালিয়ে যেতেও পারেন না। তাহলে বলুন তিনি কোথায় আছেন? আমরা তার সাথে কথা বলতে চাই। কোথায় আছেন তিনি জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই কেউ তাকে বন্দি করে আত্মগোপন করে রেখেছে। না না না, তা কিছু দাঁড়াতে পারে না। এদেশে আইন আছে, প্রশাসন আছে, আমরা আছি। আপনারা তো বিনোদনের ব্যবসা করছে, তাই তো 60 ফুট মাটির নিচে গর্তে পড়ে থাকা ওই শিশুর ছবির সঙ্গে সঙ্গে আপনারা চকলেটের বিজ্ঞাপন বিক্রি করছেন। বিজ্ঞাপন তো দেখাতে হবে ম্যাডাম, বাজার যখন চাইছে। চলে যান, সেই বাজারের পদ সেবা করুন। ভুলে যান আমরা সব খেয়ে জুড়ে সিঙ্গিপুরের কথা, নন্দীগ্রামের কথা, ভুলে যান আমার স্বামীর কথা। তারা শুধু তাকে অপহরণই করেনি, আমার মন বলছে। মাননীয় দর্শক বৃন্দ, আপনারা দেখলেন টিভির সামনে বসে চা খেতে ভুলে গেছে। আমার মন বলছে ওরা হয়তো এতদিন আমার স্বামীকে খুন করেছে। বেঁচে থাকলে নিশ্চয়ই মানুষটা আমার কাছে একদিন না একদিন ফিরে আসতো, নইলে একটা টেলিফোন করতো। আমাকে না বলে সে কোথাও কোনোদিন যায়নি, তাই হয়তো ভগবান আমার শীতের সিঁদুরটুকু কেড়ে নিয়েছে। মাননীয় দর্শক বৃন্দ, আপনারা বিশেষ পাঞ্চালী সরকারের কথা শুনলেন এবং দেখলেন চোখের সামনে কিভাবে কান্নায় ভেঙে পড়েছে। ওই দেখুন তার দু চোখ দিয়ে জলে ধরাতে আসছে, আর টপ টপ করে সেই জল মাটির মুখে খসে পড়ছে। স্বামীর মৃত্যুর আশঙ্কায় এক বাঙালি নাকি এই কান্নার দৃশ্যটা দেখার সময় মনে রাখবেন। এই অনুষ্ঠানের অংশটুকু নিবেদন করছেন মাধুরী কাজল কোম্পানি। মাধুরী কাজল, যে কাজল চোখে লাগিয়ে আপনি হাজার কান্না করলো, সে কাজল কখনো চোখের জলে ধুয়ে মুছে যাবে না। মাধুরী কাজল তিন চালু তিন চালু। হাইরে বাজার, গরিবের চোখে জল, কাজল কোম্পানির ব্যবসার পরিকল্পনা। তা তো হবে, স্বামী ঘর ছেড়ে চলে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভির মডেল হয়ে ছবি তুলছেন। না ছোট না, ছবি তুলছি নয়, আমাদের আসল ওই দুর্যোধন বাবুর আসল চেহারাটার কথা এই মানুষের কাছে আমরা প্রকাশ করতে চাইছি। কারণ তাদের যদি উপর মহল থেকে থানা, পুলিশ, প্রশাসন দুর্যোধন বাবুর বিরুদ্ধে কোনো তদন্ত শুরু। আবার তদন্ত? আচ্ছা
যাবো না মা, কেন যাবো না? উনি হলেন কি মাস্টার মশাই, আমাদের সকলের সম্মানীয় ব্যক্তি। আসলে আমি তো আর তেমন লেখাপড়া শেখার সুযোগ পাইনি, ক লিখতে গিয়ে আমার কলম ভাগে। এই কি মাস্টার মশাই কোথায় রইলেন? আরে এই তো আপনার নিজের বাড়ি, আসুন, লজ্জা পাচ্ছেন কেন? আসুন আসুন। লজ্জা পাওয়ার মতো তেমন কোনো অন্যায় আমি করিনি দুর্যোধন, বরং আমার প্রতি লাঞ্ছনা দেখে এদেশের প্রত্যেকটি গণতন্ত্রপ্রিয় মানুষ লজ্জায় মাথা নত সঞ্চয় করবে, 100 বার করবে মাস্টার মশাই, 100 বার করবে। তাই তো একজন জনপ্রতিনিধি হিসাবে এই সমস্ত জনগণের তরফ থেকে আমি নত মস্তকে আপনার এই দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করছি মাস্টার মশাই। তার কোনো প্রয়োজন নেই। আমি যদি আগে জানতাম যে তুমি আমার জামিনদার হয়েছো, তাহলে আমি কিছুতেই এ বাড়িতে আসতাম না। যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। তাকে কি বলছো যে মানুষটা আমাদের চরম দুর্যোগের দিনে পরম বন্ধু হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছে, তাকে এইভাবে অপমান করতে তোমার লজ্জা করে না? না 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 অর্জুন, না, এভাবে বাবার সঙ্গে কথা বলো না। আসলে ওনার কথাগুলো তো আর বর্ষার জন্য নয় যে গায়ে লাগলেই সর্দি লেগে যাবে। বলুন মাস্টার মশাই, বলুন, প্রাণপণে গালে গাল দিয়ে আপনার বুকটা একটু হালকা করুন। তোমার মতো গন্ডারের চামড়া গায়ে থাকলে শুধু কোথায় কিছু কাজ হবে না, গোলা ধাক্কা দিতে হবে। বাবা, এই শিক্ষা দিয়ে কি আপনি মাস্টার মশাই হয়েছেন বাবা? এই মাঝে শ্বশুর মশাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে নেই। একবার তুমি ওর অবস্থাটা বিবেচনা করে দেখো, একবার বিবেচনা করে দেখো। বড় ছেলে সন্ত্রাসবাদী হলে নাম লিখে ফেরার হয়ে চলে গেছে। উনি নিজে থানায় গিয়ে পুলিশের রুলের গুঁতো খেয়ে এসেছেন। উনি যে এখনো আমাদের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, এটাই তো আমাদের সৌভাগ্য মা। বলুন মাস্টার, বলুন, আপনি প্রাণ ভরে গালাগাল দিয়ে আপনার বুকটা হালকা করুন। তুমি কি আমাদের কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার জন্য এখানে এসছো নাকি? না, আমি নিজে গিয়ে দুর্যোধনকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। দিদি, এটা খুব সহজ কথা দিদি, এটা খুব সহজ কথা। কারণ জমে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে কখনো বাঁচা যায় না দিদি। তুমি ঠিক বলেছো। আমাদের মতো লতা গাছকে বাঁচতে হলে এইরকম একটা বড় গাছকে আঁকড়ে ধরতে হবে। অবশ্যই না অবশ্যই। না 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 না, এ তুমি বাড়িয়ে বলছো অর্জুন। আমি খুব সামান্য মানুষ, যেদিন শুনলাম ওই তোমার দাদা নাকি ফেরার হয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা মাস্টার মশাই, আপনার বড় ছেলের কোনো সন্ধান আপনি পেলেন? না, পাইনি। আর সেই জন্য আমার মনে হয় এর পিছনে তোমার কোনো ষড়যন্ত্র আছে। আমার ষড়যন্ত্র? হ্যাঁ, যতই তুমি অবাক হওয়ার ভান করো না কেন, তুমি নিশ্চয়ই জানো সে কোথায় আছে। না না মাস্টার মশাই, না, আপনি আমাকে বিশ্বাস করুন। ওই দিন 15 আগে ওই বাজারে বটগাছের নিচে যে চায়ের দোকানটা, ওখানে আমার সঙ্গে যুধিষ্ঠির সরকারের দেখা হয়েছিল। আমাকে দেখে যা নাই তাই বলে গালাগাল দিয়ে গেল। কিন্তু আমি ওরা গিয়ে অহিংস প্রেমী গান্ধীবাদী মানুষ, আমি একদম পছন্দ করি না ঝগড়া মারামারি। কোন রাহাজানির কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসে। তাই সমস্ত গালাগাল আমি হাসি মুখে হজম করে নিলাম। মিথ্যে কথা! আপনি সব মিথ্যে কথা বলছেন। আপনি আমার স্বামীকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছেন। আমি আপনার কাছে ছোট হাত করে অনুরোধ করছি, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন। আপনি যা বলবেন আমি তাই করব। যা বলবো তুমি তাই করবে? তাহলে বলো বলো, তোমার জুতোটা খুলো। হ্যাঁ, আর ওটা তোয়াতে ধরে আমার এই গায়ে তুমি কোটা পড়বো একটা মেরে দাও না, তবু আমার বিরুদ্ধে তোমার ওই স্বামীকে লুকিয়ে রাখার বদনামকে তুমি এনো না মা, এনো না। তার আঘাত আমি সহ্য করছি। আমার চোখের জলে আপনি কিন্তু আমার মনের মেঘ কাটাতে পারবেন না। জানি না মেয়েরা মানুষটা বেঁচে আছে কিনা, তবে তার দেওয়া শীতের সিঁদুর মাথায় নিয়ে আমি বলে যাচ্ছি, আপনি যদি আমার সেই আপনজন মানুষটা কোনো ক্ষতি করে থাকেন, তাহলে আপনিও কিন্তু বেশি দিন বাঁচবেন না। এই সতীর নারীর অভিশাপে আপনিও কিন্তু একদিন লড়বেন আপনার কোনো আপনজনের হাতে। আর সেদিন এই ঘরের রক্তে এই পঞ্চম শ্রেণী বাঁধে। শুনলে তো বাড়িতে বলে সত্যি থেকে কিভাবে আমি সামনে চলে গেল। তাতে কি হয়েছে মা, তাতে কি হয়েছে? আমরা হলাম গিয়ে পলিটিশিয়ান, কত মান অপমান আমাদের গোলার
মারা ঠিক আছে আজকে আমি তাহলে চলি এই যা ভুলে যাচ্ছিলাম অর্জুন এই নাও এই চেকটা রাখো হ্যাঁ পুরো 1 লাখ টাকার চেক দাদা। হ্যাঁ 1 লাখ টাকা এই 1 লাখ টাকা দিয়ে তুমি তোমার প্রেসটাকে নতুন ভাবে চালু করো ওই পত্রিকায় আমার কথা বেশি করে লেখো আমি যেন মানুষ যেন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি যেন এই জনগণের সেবা করার সুযোগ পাই খবরদার অর্জুন, ওই টাকা তুই কিছুতেই নিতে পারবি না। কেন পারবো না? তোমাদের সত্যবাদে আচার হাতে নিলেও জীবনে জল আসবে ঠিকই, কিন্তু তাদের জীবনে জল তৃষ্ণা মিটবে না। তুমি ঠিক বলেছো ডার্লিং, আমরা কিছুতেই কুয়োর ব্যাং হয়ে বাঁচতে পারবো না। তাই ওই দুর্যোধন বাবু বন্দিত্বের মহাসাগরে আমরা জাহাজ ভাসাবো। ওই সমুদ্র যত বড়ই হোক তার জলটা কিন্তু মুখে দেওয়া যায় না। ওই সামান্য ছোট্ট একটা কুয়োর জলে মানুষের তৃষ্ণা মেটায়। ওসব জ্ঞানের কথা বলে যান মাস্টার যুগের হারটাকে দেখুন আপনার এই ছোট ছেলেটাকে দেখে কিছু শিখুন লিখেছি আজ বেশ বুঝতে পেরেছি ওই কালো কাকের ডিমও সাদা হয় আর এই কাবিদাসের ছেলেও গাধা হয়। অর্জুন চুপ করো আসলে মাস্টার মশাই এখনো আদর্শের আতুর ঘরে শুয়ে মূল্যবোধের বুড়ো আঙুল চুষছেন তাই উনি এখনো দেখতে পাচ্ছেন না রামকৃষ্ণ দেশের ছেলেরা আজ ফাটা কেস্ততে মজেছে সোমবার হয়ে কর্ণের লাশ পড়বে শ্মশানে কীর্তনের আসরে বেজে চলেছে হিন্দি গান গজরা মহাব্বত वाला अखियों ने ऐसा डाला गजरा में ले ले मेरे জিন্দাল আর আমিরা কোটি কোটি টাকা নিয়ে ছুটে আসছে বাংলার সবুজ মাটিতে শ্মশানের মাটি রাখতে আর আমাদের মতো নেতা মন্ত্রীরা কাঁচি হাতে বসে আছে সেই সব শ্মশানের ফিতে কাটার জন্য সেই ফিতে কাটার আগে এই এলাকার মানুষ তোমার গলা কাটাবে ভুল করছেন এই যুগের অর্জুনরা আজ দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে যুধিষ্ঠির ময়দান ছেড়ে পালিয়ে গেছে শ্রীকৃষ্ণের হাতের সুদর্শন চক্র আজ বন্ধ কারখানার অচল চাকা শ্রীকৃষ্ণের হাতের কলম দিয়ে হাজার শ্রীমদ ভাগবত গীতা লেখা হয় না লেখা হয় রাতঘাট বুঝেছেন কলম কখনো কল্কি অবতার হয়ে এই কলির দুর্যোধনকে খতম করতে পারবে না তাই যখন আমরা প্রকাশ্য দিবালোকে এই বাংলা মায়ের বস্ত্র ধারণ করবো তখন প্রতিটি বাঙালির মোবাইলে ঋণ করে বেঁচে উঠবে আরে জাহাজে আচ্ছা অর্জুন তুই ওই শয়তানটার কথায় ভুলে নিজেদের সর্বনাশ ডেকে নিয়ে আসিস না তুই চেকটা তুই ফিরিয়ে দে। কিছুতেই না। তুমি তা বুঝতে পারছো না বাবা, ওই মানুষটার পাশে থাকলে আমরা মানুষের মতো বাঁচতে পারবো। দেশকে ভুলে গিয়ে সমাজকে ভুলে গিয়ে একা একা বাঁচার কোনো দাম নেই। থামান আপনি, এ যুগে কেউ কারোর কথা ভাবে না, মানুষ তার নিজের কথা নিজেকে ভাবতে হয়। এটা যারা পারে না তারা কোনোদিনের সুখী জীবনের স্বাদ পায় না, ওই ঘাস পাতা খেয়ে তাদের জীবন কাটে। না ডার্লিং না, আমরা ওভাবে কিছুতেই বাঁচতে পারবো না ডার্লিং, কিছুতেই বাঁচতে পারবো না। শোনো, তুমি ওই বর্তমানে চাকরিটা ছেড়ে দিয়ে এখানে চলে এসো, এসে ওই পত্রিকা ছাপানোর ব্যাপারটা আরো বড় করে তোলো। তাহলে আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, টিভি হবে, ফ্রিজ হবে। হ্যাঁ তা হয়তো হবে ছোট বৌমা, কিন্তু সামান্য কটা জিনিসের জন্য একটা দেশদ্রোহীর কৃতদাস হয়ে তোমাদের কাজ করতে হবে সারা জীবন। নিজের উন্নতির জন্য সবাইকে কৃতদাস
হয় বাবা? অন্যের উচ্ছিষ্ট খেয়ে বাঁচাটাকে নিজের উন্নতি বলে না রে। নিজের উন্নতি করতে হলে ওই মাথাটাকে উঁচু করে রাখতে হয়। তুমি তো সারা জীবন মাথা উঁচু করেই রেখেছো বাবা, কি পেয়েছো বলতে পারো? পেয়েছি স্বাধীনতার আনন্দ, আর এই অগণিত মানুষের বুক ভরা ভালোবাসা। আমাদের কাছে ওসব লেগেন, ওসবের কোনো কানা করিও মন্দ নেই বাবা। তাহলে শুনে রাখো ছোট বৌমা, এই প্রেসটার মালিক এখনো আমি, তাই আমার পত্রিকা কখনোই দেশদ্রোহীন এই দুর্যোধন ভারের পদসেবা করতে পারবে না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, মানুষের দুটো পায়ের একজনেই, কিন্তু একটা জুতোর ভিতরে দুটো পা ঢোকানো যায় না আর যাবে না। ঠিক ঠিক বলেছিস অর্জুন। এতদিন জানতাম ওই যুধিষ্ঠিরের সঙ্গে একটা পথের কুকুর স্বর্গে গিয়েছিল, আর আজ তোকে দেখে জানতে পারলাম সব কুকুরই যদি স্বর্গে যাবে তাহলে ওই আস্তা কুড়ের একটু পাতাটা চাটবে কে? Yes, my son. Go ahead. চক্ষু লজ্জাকে মুছে ফেলে আদর্শের কাঁথায় আগুন দিয়ে উন্নয়নের ওই সার্কাসের তাঁবুতে পোষা জন্তুর মতো ওই বিশ্বায়নের বাজনা তালে তালে নাচ। কিন্তু একটা কথা মনে রাখিস, ছাগলের মাথায় 7 হাত লম্বা সিংহ জানো, সে কোনোদিন সিংহের জাতে উঠতে পারবে না, কোনোদিন না। বাবা, বাবার কথা এখন ভুলে যাও ডার্লিং, এবার থেকে শুধু আমার কথা ভাববে ডার্লিং। আমার হাত ধরে এগিয়ে যাবে এক নতুন শিখের ঠিকানায়। ঠিক বলেছো সুভদ্রা, এ যুগের মন্ত্রই হলো তুমি আর আমি। তুমি আমি নিয়েই তো সংসার, তুমি আমার বাইরে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সাব্বাস ডার্লিং, সাব্বাস। তাহলে এসো আমার হাত ধরে আমরা আজ নিজেই আমাদের এক নতুন আদর্শের শিক্ষায় নতুন উদ্যোগের সঙ্গীতে আমরা মেতে উঠি। শোনো বলি কানে কানে কিছু কথা কানে কানে, তুমি যে আমার কামনা কত